আর ব্রিগেডিয়ার সাকত সাহেবও যতটুকু শুনেছি যে সেখানে ভারতীয় গেস্ট থাকার কথা ছিল, সেই গেস্টদেরকে তিনারা মনোরঞ্জন করানোর জন্য তারা ঠিক এই কথাটাও ঠিক আপনি যেটা বলতেছেন। তো এই ছিল আসে না নাকি জানি না। জি, আমি ওনাদের এই ঘটনাটার সাথে জড়িত কয়েকটা পক্ষের সাথে তো যে কারণে আমি অনেকগুলো বিষয় যা শুনেছি সেই কথাগুলো বলছি আপনাদেরকে। তো সেইখানে সেই অনুষ্ঠানে যেহেতু করে নাই, উনি সেনাবাহিনীর একজন মেজর জেনারেলের বউ, উনি বিশাল দাপট ওনার, তো ওনার কথা শুনে নাই, এটা ওনার খুব ইগোতে লাগছে যে এটার কারণেই সে তাকে টার্গেট করে যে মেরে ফেলতে হবে। এবং সেই হত্যাকাণ্ডের কত বিভৎস ছিল দেখেন, একজন মানুষকে বিষ খাইয়ে মেরে ফেলা যায়, একজন মানুষকে ধরে গলা চেপে বালিশ চাপা দিয়ে মেরে ফেলা যায়। আমি তো কথা বললেন, এই যে সিআইডি জালাল বলছে যে তারে বিষ খাওয়াইয়া হত্যা করছে, এমন একটা মেডিসিন এটা বাংলাদেশে নাই, এটা বিদেশ থেকে আনছে, তারা আনার পর এটা তারা মারছে, এটা সিআইডি জালাল বলছে। কিন্তু সেই হত্যাকাণ্ডের পরে তনুর মাথার চুলের একটু অংশ মাংস সহ জি চুল কাটে ফেলছে, পুরো চুল কেটে ফেলছে, মাথাও কেটে ফেলছে। হ্যাঁ, সেই চুল, মাথার চামড়া বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সেখানে। তো কত বিভৎস হইতে পারে ওরা। এবং সবচাইতে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে সেনাবাহিনীর কোনো একজন অফিসার, তিনি কোনো একটা হত্যাকাণ্ডের সাথে জড়িত, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য পুরো সেনাবাহিনী একদম মানে সেনাবাহিনী অ্যাজ এ হোল এই সংস্থাটা সেই মেজর জেনারেল এনায়েত এবং তার স্ত্রী এবং তার সাথে যারা ছিল সেই গংদেরকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছিল। এইটাই এই গেল বাংলাদেশে গেল 15 বছর এই হয়েছে। আমি এই তদন্তের সাথে যারা জড়িত আছেন, আমি সবার আগে ধন্যবাদ দিতে চাই বর্তমানে যিনি পিবিআই প্রধান আছেন, তিনার সময়ে এসে এই মামলাটা আবার নতুন করে কিছুটা ঝাঁকুনি দিয়েছে। আমরা জানি না সেটা কতদূর যেতে পারবেন, তবে তদন্তের সাথে কেউ একজন আছেন, তার কাছ থেকে আমার শোনা যে এই ফাইলটা নিয়ে ওনারা যদি নাকি কোনোদিন অফিস থেকে এই ফাইলটা নিয়ে বের হয়েছে, কারোর সাথে কথা বলবে, কারোর বক্তব্য নিবে, এই খবর সাথে সাথে ডিজিএফআই এর কাছে চলে যায় এবং ডিজিএফআই এটার ব্যাপারে অ্যাকশন নেয় এবং তারা এটার কোথায় যাচ্ছে, কি হচ্ছে, কি করছে সবকিছু তাদেরকে করতে হবে। এমনকি যখন তনু হত্যাকাণ্ডের সময় সিআইডির এই ইয়েগুলো, পুলিশ কিন্তু তখন চেয়েছিল এটার বিচারটা হোক, তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করতে চায় সেনাবাহিনীর এদেরকে সিআইডি অফিসে চেয়েছিল জিজ্ঞাসাবাদ করতে, কিন্তু সেনাবাহিনী দেয়নি। সেনাবাহিনীর কথা হচ্ছে সিআইডি কে আসতে হবে ক্যান্টনমেন্টে, কুমিল্লা ক্যান্টনমেন্টে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং তখন আবার সেনাবাহিনীর বড় অফিসাররা পাশে দাঁড়িয়ে আছেন, কি প্রশ্ন করেন, কার ব্যাপারে প্রশ্ন করেন সেটা জানতে চায়। সিআইডি অফিসার বলেছেন যে আমরা আপনাদের সামনে প্রশ্ন করব না, বলছে প্রশ্ন করতে হবে। কে কে আসামি হবে, কাকে কাকে জিজ্ঞাসাবাদের জন্য দেওয়া হবে সেটা সিআইডি একটা তালিকা করেছিল, সেনাবাহিনী সেই তালিকা অনুযায়ী জিজ্ঞাসাবাদ করতে দেয়নি। এবং এটার এই যে গেল কিছুদিন আগে গাজীপুরের যিনি পুলিশ কমিশনার ছিলেন ডক্টর নাজমুল করিম, এই নাজমুল করিম সাহেব এটার সবচাইতে বেশি করেছেন। কাকাও এই বিষয়টা আমাকে বলছিলেন যে নাজমুল করিমের সাথে সেনাবাহিনীর যেই কিছু ঘটনা আপনি বলেছিলেন, এটা নিয়ে দ্বন্দ্ব হয়েছে না তো আর ইয়ার লগে, এই নাজমুল করিমের লগে। নাজমুল করিম কুমিল্লা থেকে এই ইয়া করে পাঠাইছে। এই নাজমুল করিমই জানবো, নাজমুল করিম যখন লাশটা তুলতে গেল, 7 দিন পর আমাকে নাজমুল করিম স্যারে আমাকে দেখাইলো যে আপনি একটু দেখেন আপনার মেয়ের কি অবস্থা। তারা নাকি বোর্ড জুতা দিয়া পাড়াইয়া আমার মেয়েরকে মারছে, মেডিসিন দিয়া, এরপর বোর্ড দিয়া পাড়াইয়া। তারাই আমার মেয়ের যদি এমনি মারা যাইতো তাহলে বোর্ডের ফাড়া করতে আইলো আমার মেয়ের শরীরে। আর এনায়তুল্লাহর ছেলে জিউসি এনায়তুল্লাহর ছেলে সাভারে আছে, তারা জিজ্ঞাসাবাদ করা হোক কে কে জড়িত আছে। আর ব্রিগেডিয়ার সাকত সাহেবও জিজ্ঞাসাবাদ করতে হবে, উনি ছিল তখন এখানে। আর ক্যানমোডের সিউ মনিরুল ইসলাম, উনি আমার যে দরখাস্তটা উনি ভুল লেখছে, আমার দরখাস্ত আমি লিখবো না,
আমি না লিখিয়া উনি ওই অফিস থেকে লেখাইয়া টাইপ করাইয়া আমার নিয়ে সই আনছে। একটু কি আমি জানি? আমার এটা পড়ায়ও নাই, আমার শোনায়ও নাই। পরে শুনি যে অজ্ঞাত মামলা তারা দিয়ে রাখছে। এই আমি এটা সত্য বিচার চাই। যদি দেশবাসী পুরো বিশ্ব বিচারটা চায়, এখনো চায়, আমিও চাই যে ওদের ফাঁসি হোক, ওদের ফাঁসি হোক। যাক, আমি এই ঘটনাটা নিয়ে বহুদিন ধরে ওনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। ওনার পরিবারের একজন সদস্য, তার সাথে কথা বলেছি। সেটা 2000 সম্ভবত 20-21 এই সময়ে। তখন তাদের পরিবারের অবস্থাটা ছিল, আমার নাম শোনার পরে সাথে সাথে মানে একটা ভয়ঙ্কর অবস্থা, যে মনে হয় আজরাইলের নাম শুনেছে, যে আমার সাথে ওনারা কথা বলেছেন। এইটা যদি ওনার বক্তব্যটা ছিল এরকম যে, ভাই আমাদের পরিবারের প্রতিজনের ফোন তারা ট্র্যাক করে রেখেছে, কার সাথে কথা বলি, কে বাসায় আসে, আমরা কোথায় যাই, সবকিছু সেনাবাহিনী এটা দেখভাল করতো। এবং আমি ফোন করার পরে তখন, ভাই আমরা এখন কথা বলতে পারবো না, খুব খারাপ অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, এটা নিয়ে কোনো করেন না, আপনি আমাদের সাথে যোগাযোগ করেন না, এরকম একটা পরিস্থিতি ছিল তাদের উপরে।